সময় সংলাপে স্বাগত জানাচ্ছি। আমি তুষার আব্দুল, আমার সঙ্গে যোগ দিয়েছেন অধ্যাপক M A মাকাস স্যার। আপনাকে স্বাগত সময় সংলাপে। আমি জানতে চাই যে আমাদের এখানে অনেক শ্রেণীর বিকাশ ঘটছে, তার মধ্যে ভোক্তা শ্রেণীর বিকাশটি মনে হয় সবচেয়ে বেশি ঘটছে এই মুহূর্তে, নাকি? আচ্ছা, এই ভোক্তা শ্রেণীর ব্যাপারটা দুইভাবে দেখা যায়। একটা হলো মানুষের জীবনের আহ, অগ্রগতির সঙ্গে সঙ্গে তার ভোগ বাড়বে, এটা খুব স্বাভাবিক। আয় বাড়লে ভোগ বাড়বে। তো আমাদের তো দীর্ঘ 10-15 বছর ধরে 6% হারে গড়ে আয়ের প্রবৃদ্ধি হচ্ছে। তাহলে ন্যাচারালি 6% হারে ভোগ বাড়ার কথা। বা একটু 6-এর চেয়ে কম, জি। কারণ সাধারণত বলে যে আয় যে হারে বাড়ে ধনীরা সেই হারে কনজিউম করে না, হ্যাঁ। সুতরাং তাদের বাড়তি আয়টা সঞ্চয় হয়ে যায়, আবার ওই সঞ্চয়টাই ভোগের কাজে লাগে। জি। সুতরাং কেইনসের, বিখ্যাত অর্থনীতিবিদ কেইনসের নিয়ম অনুযায়ী মার্জিনাল প্রপেন্সিটি টু কনজিউম, মানে ভোগের প্রান্তিক প্রবণতা ক্রমশ হ্রাস পাবে, কিন্তু ভোগ বাড়বে। সুতরাং ভোগ বাড়াটা আমাদের জন্য খুব নেতিবাচক আমি মনে করি না। কি ভোগ বাড়ছে, হ্যাঁ, সেটাই। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। নতুন নতুন এভিনিউ কাদের খুলছে ভোগ কিনা। বাড়ছে, কোন শ্রেণীর ভোগ বাড়ছে, সেটা আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো যে ভোগ যারা করছে না বা সঞ্চয় যারা করছে ভোগ বাদ দিয়ে, সেই সঞ্চয়টা আলটিমেটলি দেশে থাকছে কিনা, বিনিয়োগ হচ্ছে কিনা। না হলে তো ভোগ কমানো ইন ইটসেলফ কোনো মহৎ কাজ না। যদি ভোগ কমিয়ে আমি টাকাটা বালিশের তলে রেখে দিই, তাহলে বা লাভ কি? টাকাটা আমি সিন্ধুকে রেখে দিই, বা টাকাটা আমি বাইরে পাঠিয়ে দিই। বেগম পাড়ায় বাড়ি বানাই, তাহলে তো লাভ হচ্ছে না। সুতরাং এই ভোগের প্রসঙ্গে জিনিসটা একটু কমপ্লেক্স, একটু জটিল, এবং সব দিক দিয়ে দেখতে হবে। দেখলে আমি কয়েকটা সিদ্ধান্তে আসতে পারি। আচ্ছা। যেমন প্রথম সিদ্ধান্ত হচ্ছে যে একদম খাদ্যদ্রব্যের ক্ষেত্রে না খাওয়া লোকরা যে ভোগ বাড়াচ্ছে এবং তারা যে দারিদ্রতা থেকে একটু উপরে উঠে আসছে, এটা পজিটিভ। এখন যেমন আমরা সমস্ত গ্রামে গঞ্জে গেলে দেখব যে একদম হাংরি বা ক্ষুধার্ত লোক না। কম নাই, হ্যাঁ। 2 বেলা খাচ্ছে। তো ওদের তো আগে তা ছিল না। ওই যে ভোগটা বেড়েছে, ওটা তো খুবই বাঞ্ছিত একটা ভোগ বৃদ্ধি, হ্যাঁ, কাঙ্ক্ষিত কাঙ্ক্ষিত একটা ভোগ বৃদ্ধি। কিন্তু নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত হয়ে ভোগ বাড়াচ্ছে, সেই ভোগের চেহারাগুলি যদি আপনি দেখেন, সেটা কিন্তু খুব মানে আভ্যন্তরীণ দ্রব্য নির্ভর। যেমন হয়তো একটা আগে মাটির পেয়ালা নিত, এখন মেলামাইনের পেয়ালা নিচ্ছে। আগে হয়তো আপনার ছেলে মেয়েকে খেলনা যেটা দিত, তার চেয়ে একটু উন্নত ধরনের খেলনা দিচ্ছে। এমনকি মোবাইলটাও যদি আপনি চিন্তা করেন, যে আগে মোবাইলের কোনো ভোগ ছিল না, এখন এখন বেড়েছে। মোবাইল এটা প্রয়োজনীয়, আবার একটা আপনি বলতে পারেন এটা বিলাসিতা, হ্যাঁ, কিন্তু মানে তবু এখন রিক্সাওয়ালার হাতেও আমরা জি, টেলিফোন মোবাইল আসলে দেখছি। গেলেই হয়, কিন্তু সেখানে আবার আচ্ছা, একদম টাচ স্ক্রিন নিচ্ছে। হ্যাঁ। ওই জায়গাটায়, হ্যাঁ ওই জায়গাটায়। এবং তবে আমরা আরেকটা খুব বিতিকিচ্ছিরি ভোগ দেখছি, সেটা হলো যে খুব ধনী লোকেরা, যেটা নিয়ে সুফিয়া কামাল বহু আগে বলেছিল, যে একটা লেহেঙ্গার দাম যদি 1 লক্ষ টাকা হয় এবং সেটা কেনে যদি কেউ, তাহলে এটা খুব শোভন না। এটা এখন ঈদই হোক আর যাই হোক। এবং সেই ধরনের ভোগ কিন্তু আবার বেড়েছে। ওই ভোগটা বেড়েছে যেহেতু ইনইকুয়ালিটি খুব বেশি, এবং ওই ইনইকুয়ালিটির কারণে যাদের হাতে এত টাকা যে তারা কিভাবে খরচ করবে তারা জানে না, তারা এক ধরনের অপব্যয় বা এগুলো করছে। কিন্তু এই ধরনের ভোগের কারণ হলো ইনইকুয়ালিটি, বৈষম্য। এবং বৈষম্যের জায়গা থেকে যে সম্পদের বন্টন। হ্যাঁ, একটা হলো আয়ের বৈষম্য, আরেকটা হলো সম্পদের বৈষম্য। আয়ের বৈষম্যটা তবু কম, সম্পদের বৈষম্যটা অপরিসীম। যেমন আয়ের বৈষম্য ক্ষেত্রেও এই রিসেন্টলি এস আর ওসমানীর স্টাডি থেকে আমরা জানি যে আয়ের বৈষম্য বাংলাদেশের মুক্তিযুদ্ধের পর থেকে 2015 পর্যন্ত, 2015-তে লাস্ট হাউসহোল্ড ইনকাম এক্সপেন্ডিচার সার্ভে আছে, তাতে আমরা যদি পালমা রেশিও বলে একটা অনুপাত আছে, সেই অনুপাতে হিসাব করা হয় যে শতকরা 10 ভাগ উপরে যারা আছে তারা আয়ের কত শতাংশ পায়, আর শতকরা 40 ভাগ লোক নিচে যারা আছে তারা আয়ের কত শতাংশ পায়। এবং দুই আয়ের শতাংশের অনুপাত, সেইটা দিয়ে যদি আমরা মাপি, তাহলে দেখব যে গ্যাপ নিরবিচ্ছিন্নভাবে বেড়েছে। এমন কোনো বছরে, এমন কোনো হাউসহোল্ড ইনকাম এক্সপেন্ডিচার সার্ভে পাওয়া যায় নাই যেখানে এই পালমা অনুপাতটি বৃদ্ধি পায়নি। অর্থাৎ শতকরা 10 ভাগের আয় শতাংশের সঙ্গে শতকরা 40 ভাগের আয় শতাংশের গ্যাপ বৃদ্ধি পায়নি, অনুপাতটা ক্রমাগত বেড়েছে। এই যে ব্যাপারটা, এইটা একটা আয়ের। কিন্তু আমরা যদি সম্পদে যাই। সম্পদে যাই, তাই তো আমাদের চক্ষু চড়ক গাছ হয়ে যাবে।
আমি রিসেন্টলি সুইস ক্রেডিট একটা কোম্পানি, মাল্টিন্যাশনাল কোম্পানি, তারা একটা খবর দিয়েছে বাংলাদেশ সম্পর্কে, ইন্টারন্যাশনাল এজেন্সি, কেমনে মেপেছে আমি জানি না, আগেরটা জানতাম সেটা বললাম, কিন্তু তাদের হিসাব হচ্ছে আপনার শতকরা 50% লোক সম্পদের মাত্র 1% মালিক, আর শতকরা 10% লোক বাংলাদেশের সমস্ত সম্পদের 87% মালিক। এটা তো একটা ট্রিমেন্ডাস, মানে এটা সত্য কিনা জানি না, কিন্তু এটা যদি সত্য হয় তাহলে, এবং হতে পারে, কারণ সম্পদ তো আমরা মাপি কি দিয়ে? জমি দিয়ে মাপি, আমরা মাপি বিল্ডিং দিয়ে মাপি, ভবন দিয়ে মাপি, আমরা মাপি গাড়ি দিয়ে, আমরা মাপি ইউটেন্সিলস যা আছে, মানে বস্তুগত সম্পদ এবং অন্যান্য কল কারখানা, সেইগুলো তো আসলে খুব কনসেন্ট্রেটেড, খুব কনসেন্ট্রেটেড। আমি বিরতিতে যাচ্ছি, ফিরে এসে ওই আলোচনায় যেতে চাই যে এই যে মধ্যবিত্ত নিয়েও যে কথাটা হয়েছে আয়ের বৈষম্যের দিক থেকে, সেখানে বলেছে যে আমাদের শহরগুলোতে আগে অত মধ্যবিত্ত ছিল না, শহরগুলো ওই মধ্যবিত্ত ছিল ঢাকা বা চট্টগ্রাম ভিত্তিক, কিন্তু দেখা যাচ্ছে যে 30% মানে 30টি শহরে এরকম আছে যে 1 লাখের বেশি মধ্যবিত্ত আছে, বা কোনো কোনো শহরে 3 লাখের বেশি মধ্যবিত্ত আছে, প্রতিটি শহরে। হ্যাঁ, প্রতিটি শহরে। এবং সেই জায়গা থেকে শহরগুলোর চালচিত্র বদলে যাচ্ছে। আপনি অনেক এই যে মানে যেটা হচ্ছে যে ভোগ, কি ধরনের ভোগ হচ্ছে, লোকতাড়িত ভোগ এবং প্রদর্শন করার জন্য ভোগ, সেই জায়গা থেকে যে আপনি একটা ঘড়ি হলো হয়, কিন্তু সেটা কোন ব্র্যান্ডের? আমাদের 80% মানুষের মানে ব্র্যান্ডের ভোগ্য কিনতে চান। সেই জায়গা থেকে আমরা শহর কেন্দ্রিক বলছিলাম যে একটি শহর, ধরেন ময়মনসিংহ শহর, রাজশাহী শহর, চট্টগ্রাম শহর এবং ঢাকারও বিভিন্ন এলাকা যে পাল্টে গেল, তারকাখচিত হোটেল, তারপর হচ্ছে বিভিন্ন রকম কফি শপ, অ্যাপার্টমেন্ট, বিভিন্ন রকম, এগুলো আমরা দেখতে পাচ্ছি যে ফ্যাশন হাউস, বিউটি পার্লার, এগুলো তো এই যে ভোগবাদিতারই ইঙ্গিত দেয় বা লক্ষণগুলো দেখা যায়। এটার মানে আমি মধ্যবিত্ত শব্দটাকে একটু ভাঙতে চাই। মানে মধ্যবিত্ত তো একটা বড়, একটা গরিব আর ধনী, তার মাঝখানে মধ্যবিত্ত। কিন্তু মধ্যবিত্তের মধ্যে উচ্চ মধ্যবিত্ত আছে, মধ্য মধ্যবিত্ত আছে, নিম্ন মধ্যবিত্ত আছে। আমি যেটা খুব ভালো লাগে দেখতে, যে অনেক নিম্ন মধ্যবিত্তকে আমি দেখি যারা হয়তো কিছুদিন আগে দরিদ্র ছিল, তারা এখন শিশু পার্কে বাচ্চাদের হাত ধরে আসে এবং বাচ্চাকে একটা নতুন কিছু খাবার কিনে দেয়, একটা খেলনা কিনে দেয়। তো এই বৃদ্ধিটা আমি আগেও আলোচনা করেছি, এটাকে আমি খুব পজিটিভ মনে করি। কারণ এটা দিয়ে যে বাজারটা তৈরি হবে, মানে ভোগ ছাড়া তো বাজার তৈরি হয় না। আপনি যদি না কিনেন তাহলে আপনি ব্যবসা করবে কে, উৎপাদন করবে কে? সুতরাং এই বিস্তৃতিটার জন্য আপনি গ্রামে গেলে পরে, উপজেলায় গেলে পরে, বা একটু মানে শহরের বাইরে গেলে পরে দেখবেন যে সেখানে একটা অকৃষিজ দ্রব্যের চাহিদা বেড়েছে এই ধরনের উদীয়মান মধ্যবিত্তের মাধ্যমে, যেটা আমাদের দেশে একটা নতুন, যেটাকে আমরা বলি SME, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস, সেই ধরনের মধ্যম জাতীয় শিল্পের একটা বিকাশ ঘটাচ্ছে। এটা কিন্তু আমাদের সমগ্র অর্থনীতির জন্য, স্বাস্থ্যের জন্য ইতিবাচক। কিন্তু শহরাঞ্চলে আপনি দেখবেন যে একটা খুব উপরের দিকে একটা মধ্যবিত্ত আছে, যারা কিন্তু, যাদের শিকড় কিন্তু এই দেশে না। আমার মনে হয় তারা একটা ডুয়াল সিটিজেন। তাদের একটা পা এখানে, আরেকটা পা হয়তো কানাডাতে, আরেকটা পা হয়তো আমেরিকাতে। তাদের গ্লোবালাইজড একটা রোমিং সিটিজেনের যে ক্যারেক্টার, সেটা হয়ে গেছে। এটা খারাপ না ভালো সেটা অন্য প্রশ্ন, কিন্তু এরকম লোক আমরা দেখতে পাবো আমাদের আশেপাশে। এবং তারা আজকে ঢাকায়, কালকে নিউ ইয়র্কে, পরশু লন্ডনে, তাদের ছেলেমেয়েরা ইংলিশ মিডিয়ামে পড়ছে। তারা ধরেই নিয়েছে যে তারা তাদের ডিগ্রি, এই ঢাকা ইউনিভার্সিটির ডিগ্রি তাদের জন্য গুরুত্বপূর্ণ না। তারা আন্ডার গ্র্যাজুয়েট অবস্থাতেই পাড়ি দিয়ে যাবে ওখানেই পড়াশোনা করবে, এখানে ইয়ে করবে। আমি এটাকে আটকানোর চেষ্টাও করাটা যে খুব ফিজিবল তাও মনে করি না। কিন্তু আমি যেটা মনে করি যে সকলের তো এই মোবিলিটির সুযোগটা থাকা দরকার। দৌড়াবে সবাই, কিন্তু সকলের থাকবে। এখন ওইটা কিন্তু ওয়েলথের ইনইকুয়ালিটির উপর নির্ভর করে। ম্যারাথনের সময় অংশগ্রহণ নেক, সকলে নেক। এই যে প্রথম আলোর যে অনুষ্ঠান হলো, সেখানে ওরা একটা ছবি দেখিয়েছে, সেই ছবিতে ইন্টারেস্টিং একটা মোবিলিটির উদাহরণ। সেটা হলো ময়মনসিংহের হালুয়া ঘাটের একটা প্রত্যন্ত অঞ্চলে গরিব মেয়েদেরকে ওরা ফুটবল খেলা শিখিয়ে তারা 14 অনূর্ধ্ব একটা জাতীয় দল তৈরি করেছে। তার মধ্যে 12 জন
খেলোয়াড়ের মধ্যে 10 জনই ওখান থেকে, জি। ওই একটা স্কুল থেকে, একটা এলাকা থেকে, এবং তারা বিশ্ব জয় করে আসছে। হ্যাঁ। তো এই যে ধরনের নানা সুযোগ, এই সুযোগটা তো অ্যাক্সিডেন্টাল, ওইটা ওই মফিজ মানে স্কুল টিচার যদি ওই আন্তরিকভাবে, না। এবং এখানে এসে প্রথম আলো অনুষ্ঠানে ওরা বলেছে কি যে আমাদের একটু খাওয়া দাওয়া দরকার, কারণ আমরা ভালো খেলতে পারি না, আমাদের পুষ্টি কম বলে। পুষ্টি কম, হ্যাঁ। তা আপনি দেখেন মানে বিদ্যুৎ নাই, সেটাও বলেছে, জামটা কত বড় আর কোথায় সে আছে। তা আমি চাচ্ছি যে এই এই এটা থেকে দুটো জিনিস বোঝা যায়। একটা জিনিস বোঝা যায়, যদি আমরা বাংলাদেশের সকলকে সুযোগ করে দিতাম, তাহলে আমাদের এখান থেকে দুনিয়ার শ্রেষ্ঠ জিনিসগুলো বার হতে পারতো। কিন্তু আমরা তো সুযোগটা করে দিয়েছি, সবাই না হোক কিন্তু বড় লোকের অধিকাংশ মাকাল ফলকে দিয়েছি সেই সুযোগটা, সেটার ফল কিন্তু দেশও পাচ্ছে না। এবং এই যে দেশ পাচ্ছে না, এই যে সুযোগটা করে দেয়া, হ্যাঁ, সুযোগটা করে দিচ্ছে কে? সুযোগটা যদি দিতে হয় তাহলে এটা তো অর্থনীতির একটা ব্যাপার আছে। হ্যাঁ। অর্থনীতিটা যদি মানে দেশমুখীন না হয়, এবং দেশমুখীন হতে গেলে পরে দেশের যারা অর্থনীতিটাকে বাঁচিয়ে রাখে, যারা অবদান রাখে, তাদেরকে যদি আমরা সুযোগ সুবিধা না দিই, তাহলে তো এই অর্থনীতিটা জাগ্রত হবে না। এবং সেটার আমি বহুবার বলেছি, আবার রিপিট করি, বাংলাদেশের যত সাফল্য এখন অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, তার মধ্যে একটা বড় কারণ হচ্ছে যে বাংলাদেশের কৃষকরা যেই কাজটা করেছে সফলতার সঙ্গে, সেইটা না হলে এটা হতো না। দ্বিতীয় আরেকটা আমি বলেছি যে গার্মেন্টস শিল্পের সাফল্য, কিন্তু গার্মেন্টস শিল্পের সাফল্য যখন আমি বলছি, তখন আমি এখানে একটা কি বলবো, একটা একক কৃতিত্ব খালি মালিকদেরও দিব না, আবার একক কৃতিত্ব খালি শ্রমিকদেরও দিব না, তবে নিশ্চয়ই আমি প্রধান কৃতিত্ব শ্রমিকদেরই দিব। কারণ তাদের ওই সস্তা শ্রমটা না হলে মালিকরা এই কাজ কিছুই করতে পারতো না। এবং এখনো পর্যন্ত আমাদের এই সস্তা শ্রমিকটাই ড্রাইভিং ফোর্স। কিন্তু এটা তো বেশি দিন আমরা রাখতে চাই না। আমরা তো চাই না যে আমরা একটা ঘামের দোকান হয়ে বাংলাদেশ চিরকাল দিন কাটাক। ঘামের দোকান, সে ঠিক আছে। এবং আমি একটু বিরতিতে যাব, ফিরে এসে বলবো যে এই যে ভোগের জন্য যে দৌড়, যে ম্যারাথন দৌড়, সেখানে এই অংশগ্রহণ, ব্যাপক অংশগ্রহণটা কি আপনি চাচ্ছেন? যে ব্যাপক অংশগ্রহণটা তাহলে নিশ্চিত হবে কবে? মানে ভোগ তো বলছি আমরা, যে ভোগ করাটা দোষের না, সেটা সে যে কেউ তার সামর্থ্য বা তার সচ্ছলতা আসলে সে করতেই পারে, কিন্তু সেই দৌড়ে যে অসাম্যতা রয়ে গেছে, সেই জায়গায় যে একটি 20 কিলোমিটার এর যে ম্যারাথন দৌড়টা হবে, সেখানে সবাই অংশ নেবে, সেই বাংলাদেশ দেখার জন্য আমাদের কি করতে হবে সেটা বলবেন। আর নামবে একটা তো হলো ম্যারাথন দৌড়ে যেসব জায়গায় ভোগের অসমতা আস্তে আস্তে কমে সমতা হয়েছে, আয়ের বা সম্পদের বৈষম্য কমে আস্তে আস্তে সমতা হয়েছে, সেসব জায়গায় প্রধান শর্ত ছিল রাজনৈতিক ক্ষমতায় যেই শক্তি ছিল তারা ওই সমতাধর্মী নীতিতে বিশ্বাস করত এবং সমতাধর্মী নিচের স্তরের লোকদের প্রতিনিধিত্ব করত। কিন্তু বাংলাদেশের রাজনৈতিক ক্ষমতায় এখন ক্রমাগত দেখা যাচ্ছে, যদি আমরা পার্লামেন্টের সদস্যদেরকে রাজনৈতিক ক্ষমতার উৎস ধরি, তাহলে ওই পার্লামেন্টের সদস্যদের কম্পোজিশন বা তাদের মধ্যে কোন শ্রেণী থেকে লোকরা আসছে, অবস্থানগুলো যদি আমরা যদি এখন জানি, এটা আমাদের গবেষণা আছে। এবং দুজন ব্যক্তি তো অলরেডি বলেছেন, একজন হলো রাষ্ট্রপতি নিজেই এক বক্তৃতায় বলেছেন, আমাদের হামিদ সাহেব, যে বাংলাদেশের রাজনীতি রাজনীতিবিদদের হাতে নাই, এটা ব্যবসায়ীদের হাতে পকেটে চলে গেছে। আর সুরেন্দ্রনাথ সিনহা বলেছেন, প্রধান বিচারপতি, তিনি বলেছেন যে বাংলাদেশের পার্লামেন্টে শতকরা 80% লোক হচ্ছে ব্যবসায়ী। অ্যাকচুয়াল স্ট্যাটিস্টিক্স হয়তো 80% না, আমি রওনক জাহানের যে স্ট্যাটিস্টিক্স সেটা দেখেছি 54, তার মানে মেজরিটি। তাহলে মেজরিটি যদি সমস্ত আইনের উৎস, সমস্ত ক্ষমতার উৎস, যারা এমনকি যারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও নামাতে পারে, উঠাতে পারে, তারাই যদি হয় 54% ব্যবসায়ী, তাহলে আমরা এটা তো খুব বুঝতে পারি যে যা নীতি, আইন, কানুন, রাজনৈতিক তাদের কর্তৃত্বেই হবে। এখন ব্যবসায়ীরা যে সবাই খারাপ তা নাও হতে পারে, কোনো ব্যবসায়ী উৎপাদনশীল হতে পারে, কোনো ব্যবসায়ী লুটেরা হতে পারে। কেউ বেসিক ব্যাংক এবং অন্যান্য জায়গা থেকে টাকা মেরে দিয়ে সেই টাকা বাইরে পাচার করতে পারে, কেউ বেসিক ব্যাংক থেকে টাকা নিয়ে মেরে দিয়ে তারপরে আবার ওই মারা টাকা দিয়ে একটা বেক্সিমকো ফার্মা তৈরি করতে পারে, একটা করতে পারে, কিন্তু টাকা শোধ করলো না, কিন্তু তবুও মানে এই মানে
কেউ বলতে পারে যে পুঁজিবাদ তো সবসময় লুটপাট করেই পুঁজি জমায়, কিন্তু পুঁজিবাদ তো উৎপাদনও করে, সেই ক্রেডিটটা থাকতে পারে কোনো কোনো লুটেরা বুর্জোয়া লুট করে প্রাথমিক অর্থ সঞ্চয় করেছে, তারপরে সেটা সে জায়েজ করে নিয়েছে, হালাল করে নিয়েছে প্রোডাক্টিভ ইনভেস্টমেন্ট দিয়ে। আর যারা নন প্রোডাক্টিভ লুটেরা তাদের তো কোনো স্পেস থাকা উচিত না, কারণ সে তো খালি লুট করছে আর ট্রান্সফার করছে, অথবা সে বাইরের লোককে মানে একটা, এই যে সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে ওই যে গ্যাস ফিল্ড গুলো প্রান্তিক বলে একটা মার্সিডিজ বেঞ্চ গাড়ির বিনিময়ে পুরো গ্যাস ফিল্ড বিদেশিদেরকে দিয়ে দেওয়া। তো এগুলো তো আছে। তার মানে এখন কি হলে এটা হবে, এই পলিসি মেকার, এই রুলিং ক্লাস এটাকে ডিপোজ করে, এটাকে সরিয়ে, বা এটাকে অংশত আমি যেরকম একটা ভাগ করলাম মানে কমিয়ে এনে যেরকম আমি ভাগ করলাম যে আচ্ছা লুটপাট করো কিন্তু বাইরে পাঠাতে পারবা না টাকা, এখানেই আরেকটা ইন্ডাস্ট্রি করো, তাহলে তুমি নিজে ভোগও করো না, লুটপাট করে তো আমি ভোগ করেও উড়িয়ে দিতে পারি, তুমি উৎপাদনে ব্যবহার করো। তাহলে আসলে লুটপাট করাটা হলো মানে তুমি মালিক হলে কিন্তু মালিকানাটার একটা পজিটিভ বেনিফিট মানুষ পেল, মানে ভোগেরও তো ধরেন উপযোগ যদি চিন্তা করি, উপযোগের তো একটা মাত্রা আছে। হ্যাঁ, মানে আর কতটা তুমি চাল খাবা, আর কত তুমি গাড়ি চড়বা, আর কত তুমি সুন্দর পোশাক পরবা, ওইটা তো আমরা বলি যে আমাদের অর্থনীতিতে বলে যে উপযোগের ক্রমহ্রাসমান বৃদ্ধি। 10টা আইসক্রিম খাওয়ার পর 11 নম্বর আইসক্রিমটা মোটেও ভালো লাগবে না। সুতরাং এটা তো আছেই। সুতরাং তারাও যদি ওই লজিকে, যেভাবে ইউরোপ ডেভেলপ করেছে, আমেরিকান ক্যাপিটালিজম যেভাবে ডেভেলপ করেছে, ওরকম প্রোডাক্টিভ লাইনে যদি যেত, তাইলেও তো দেশটা আস্তে আস্তে সমতার দিকে না গেলেও কিন্তু সকলের মানে পানি রেজড হলে সব নৌকাই উপরে উঠতো, কোনো নৌকা একটু বেশি উপরে উঠতো আর কোনো নৌকা একটু কম উঠতো। কিন্তু আমাদের যেটা হচ্ছে যে কোনো কোনো নৌকাকে ডুবিয়ে দিয়ে কোনো কোনো নৌকা উপরে উঠতো। সেটা কি রাজনৈতিক পৃষ্ঠপোষকতা হচ্ছে? সেটা দুই কারণে হচ্ছে। আমি শুধু রাজনৈতিক পৃষ্ঠপোষকতাকে দায়ী করব না, উল্টা দিক থেকে আমি বলবো যে জনগণও সংগঠিত না। জনগণ যদি সংগঠিত হতো, প্রতিবাদ করত, তাহলে যেমন আমি এইসব প্রসঙ্গে সবসময় যে উদাহরণটা দিই যে একটা লোক 3 ফুট আছে, একটা লোক 6 ফুট আছে, একটা সিলিং থেকে কলা ঝুলিয়ে দেওয়া হয়েছে, বলা হয়েছে যে তোমরা কলা খাও, প্রতিযোগিতা করো। তাতে 3 ফুট লাভ দিতে দেয়, কিন্তু লাভ দিয়ে আর সিলিং পর্যন্ত পৌঁছাতে পারে না, 6 ফুট খালি খেতে থাকে আর ও খালি লাফাতে থাকে। এটা স্ট্রাকচারাল প্রবলেম। এটার সলিউশন হচ্ছে একটা টুল দিতে হবে ওকে, সেই টুলের দাঁড়ালে ও একটা প্রতিযোগিতা করতে পারবে। এখন এই টুলটা কি? এই টুলটা হলো সংগঠন, ওর সংগঠন। ওই 6 ফুটের টুল না, 3 ফুটের টুল। তো 3 ফুটের টুল দুই ভাবে তৈরি হতে পারে। 6 ফুটের মধ্যে যদি কিছু লোক বের হয়ে আসে 6 ফুট থেকে, এসে যদি তোমাকে টুল দিচ্ছি কারণ এখানে কিছু বাজে 6 ফুট আছে, এই বাজে 6 ফুটটা আমাদের কেউ ভালো মতো কাজ করতে দেয় না, তো ওই বাজে 6 ফুট ওরা চায় না, আমি চাই, ডক্টর ইউনূসের মতো কেউ বলতে পারে বা অন্য কেউ বলতে পারে, বলে একটা টুল তাদেরকে দিলে তাহলে এটার একটা সলিউশন হয়। পৃথিবীতে সব জায়গায় যেখানে এই সলিউশনটা হয়েছে সেখানে এরা নিজেরা একা এটা করতে পারেনি, হয় লেনিন লেগেছে, না হয় মাও লেগেছে, না হয় মধ্যবিত্ত বা একটু উচ্চ মধ্যবিত্ত কাউকে লেগেছে। আমাদের বাংলাদেশেও শেখ মুজিব এখানে নেমে এসে এদেরকে অর্গানাইজ করে মুক্তিযুদ্ধ করে আদমজি বাওয়ানিকে হারিয়েছে। সুতরাং এরকম একটা যদি ওখান থেকে বার হয়ে আসতো তাহলে একটা সলিউশন হতো। আর আরেকটা হতে পারে যে ওরা নিজেরাই অভিজ্ঞতা থেকে বুঝে বা দেয়ালে পিঠ থেকে গিয়ে 3 হাত লাঠি নিয়ে নামলো আর কি। কিন্তু আজকাল এটা খুব কঠিন, কারণ আজকাল তো লাঠির সঙ্গে হলো মানে মেশিন গান, বোমা, ডিনামাইট। আমি যে চর্চা সেই জায়গায় আমি জীবী বলবো না, কারণ বুদ্ধিজীবী মানে সব বুদ্ধি মানে কুবুদ্ধি দিয়েও তো অনেক জীবিকা নির্বাহ করে, সেটা আমি বললাম। আচ্ছা, বুদ্ধিজীবীদের মধ্যে একটা ইন্টারেস্টিং গবেষণা ছিল সম্ভবত ডুরখাইমের। তাতে তারা বলেছিল যে বুদ্ধিজীবীকে দেখতে হবে কনটেক্সটে, একটা কনটেক্সটে দেখতে হবে, এবং কনটেক্সটে হচ্ছে ভাগ করেছিল প্রেজেন্ট অ্যান্ড নাও, আর ফিউচার অ্যান্ড দেন, আর পাস্ট অ্যান্ড বিফোর। এখন কোন বুদ্ধিজীবী যখন বদলায় সিচুয়েশন, সেও রং বদলায়। আচ্ছা, আওয়ামী লীগ ক্ষমতায় আছে, আমি আওয়ামী লীগকে সমর্থন করি, বিএনপি ক্ষমতায় আছে, আমি বিএনপিকে সমর্থন করি। এইসব বুদ্ধিজীবী সম্পর্কে আমরা প্রচলিত যেই কথাটা বলি সুবিধাবাদী বুদ্ধিজীবী বলি, আর আরেকটা বলি ওরাই বলে যে আমি তো আসলে বদলাইনি,
বদলিয়েছে ক্ষমতা, গদি। সুতরাং আমি তো বদলাইনি, আমি সবসময় গদির সঙ্গেই আছি। আচ্ছা আচ্ছা, এই অর্থে আমি বদলাইনি। ক্ষমতার রঙে আমার রং। ক্ষমতার রঙে আমার রং। আচ্ছা, যেমন এই চীনের সবচেয়ে আমার এই কোটেশনটা খুব ভালো মনে হয় যে আমাদের তো কিছু ফল লাভ করতে হবে। আমরা যাই প্রেসক্রাইব করি সেটা যদি বাস্তবায়নযোগ্য না হয় তাহলে তো আমাদের কোনো লাভ নাই। সেই জন্য চাইনিজ দেং জিয়াওপিং, যারা এই মডার্ন চীনের যিনি স্থপতি, তিনি বলেছিলেন যে বিড়ালটা কালো বা সাদা সেটা যতটা গুরুত্বপূর্ণ, তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো ইঁদুরটা মারতে পারে কিনা। এখন আমি ঠিক সেই বুদ্ধিজীবীদেরই আদর্শ বলবো যারা ইঁদুর মারতে পারে এবং এটা হলো প্রথম ফলাফল আনতে পারে, সেই সক্ষমতা তার আছে কিনা, সক্ষমতা তার আছে কিনা, বা সে সেই রাস্তাটা খুঁজে পেয়েছে কিনা। আর ইঁদুর মারা বলতে আমি এটা বুঝাচ্ছি না যে ব্যক্তিগত খুন্নিবৃত্তি, আমি ইঁদুর মারা বলতে বলছি সমাজের ক্ষেত্রে, মানে এমন একটা আদর্শ তুমি নির্মাণ করো যেই আদর্শ অধিকাংশ মানুষের জন্য কল্যাণ আনবে। 100% কখনোই হবে না, 5 to 10%-এর সঙ্গে তোমাকে রক্তারক্তির যুদ্ধে যেতে হবে, কিন্তু বাকি 95%-এর সংখ্যাগরিষ্ঠের সাথে থাকো এবং সংখ্যাগরিষ্ঠের বাস্তব কল্যাণ দাও। সংখ্যাগরিষ্ঠের সঙ্গে আছো এবং সংখ্যাগরিষ্ঠকে তুমি বলছো অপেক্ষা করো, ইতিহাস তোমাকে বেহেশতে নিয়ে যাবে। এটা তো মানে একটা মানে প্যাসিভ বুদ্ধিজীবী কিন্তু ইতিহাসে কোনো ভূমিকা রাখে না, সে সবসময় প্রতিক্রিয়া করে। আমাদের বাম বুদ্ধিজীবীদের একটা প্রবলেম হচ্ছে যে একটা কোনো ঘটনা ঘটে, তারা প্রেস ক্লাবে গিয়ে একটা মানববন্ধন করে, কিন্তু তারা ওই ঘটনা কোথা থেকে ঘটছে, কেন ঘটছে, ওই জায়গায় গিয়ে ওটাকে আগেই প্রিভেন্ট করার জন্য কি করণীয়, সেটা অবশ্য কঠিন কাজ। তাদের মধ্যে একটা মনোকষ্ট আছে না। আমি সবার প্রতি শ্রদ্ধা রেখেই বলি যে যারা এই যে বাম ঘরানার আপনি বললেন, তাদের মধ্যে যে এই যে আমি এই যে ভোগ বা ক্ষমতা তার কাছাকাছি যেতে পারছি না, বঞ্চিত, সেই রকম কোনো মনোবেদনা কি আছে তাদের? যেহেতু তারা মানুষ, সুতরাং তারা যখন তাদের মৃত্যু সময় ঘনায় আসবে, তখন তাদের একটা প্রশ্ন হলো আমি কি পেলাম, আমি সারা জীবন এত স্যাক্রিফাইস করলাম, আমি এখন কি পেলাম। ওইটা থেকে শুরু। মানে জমা খরচ ইজাটা দেখি, জমা খরচ থেকে। এখন জমা খরচ থেকে ওই সংকীর্ণ হিসাবে জমা খরচ করলে কখনোই সে মিলাতে পারবে না। আচ্ছা, তাকে হিসাব করতে হবে যে প্রগতির একটা নিয়ম আছে, একটা আন্ডারলাইং ল আছে, সেই লটা আমাকে ধরতে হবে, ওই সূত্রটা আমার ধরতে হবে, আমার জানতে হবে। এবং আমি যদি ওটা জানি এবং আমি যদি কনফিডেন্ট হই যে এই স্টেপের পর এই স্টেপের পর এই স্টেপের পর করলে আমি ওইখানে পৌঁছাতে পারবো, তাইলে আমি তো বিড়াল মারার লাইনটা জানি আর ইঁদুর মারার লাইনটা জানি। আমি যখন জেনে ফেললাম তখন আমার অ্যাটিটিউডটা হবে একটু স্পার্টান। সেটা হলো যে এটা একটা রিলে রেস, এটা 10, 20, 50, আমার কাজ হলো এই প্রথম 10 বছর, তারপরে আরেকজন। এবং ওইভাবে যদি সে জিনিসটাকে গ্রহণ না করতে পারে, তাহলেই তার মনে ওই প্রশ্ন আসবে যে আমি তো এখনই বিপ্লব করব, আমি এখনই একটা কিছু চাই। যারা বিপ্লবের স্বপ্ন দেখেছিলেন, যারা সমাজতন্ত্রের কথা বলেছিলেন, সাম্যতার কথা বলেছিলেন, এই এক্সট্রিম ভোগ না, ভোগ অবশ্যই এক্সট্রিম ভোগ না, তারা সেই পথটা খুঁজে পায়নি। তারা এই পথটা আছে, সেই সূত্রটা তারা অনুসন্ধান। এমনও যদি তাদের বিনয় থাকতো যে আমরা যে এত বছর রাজনীতি করলাম কিন্তু আমরা একটা বুর্জোয়া দলের চেয়ে কম ভোট পাই কেন, এই প্রশ্নটা যদি তারা নিজেরা জিজ্ঞেস করতেন তাহলে এই সূত্রটা তারা খুঁজে পেতেন। কিন্তু তারা এই প্রশ্নটা নিজেদেরকে জিজ্ঞেস করেন না। তারা কেউ বলবেন যে জনগণই হলো দোষী, আমরা এখন, এটার 2 রকম রিয়াকশন হয়, জনগণ করো নির্বাচন, আমরা চলি সুন্দরবন। আরেকটা রিয়াকশন হয় যে জনগণ একদিন বুঝবে, আমরা প্রেস ক্লাবে আমরা মানববন্ধন করে যেতে থাকি। আর আরেকটা হলো, ওইটা হলো সবচেয়ে খারাপ, সেটা হলো যে আমরা কি পেলাম কি হারালাম, আচ্ছা লাস্ট মোমেন্টে দেখি তো খালেদাকে দিয়ে এটা করানো যায় কিনা, দেখি তো হাসিনাকে দিয়ে এটা নিজের ধর্ম ত্যাগ করে অন্য ধর্মে চলে যাওয়া। এবং সেই জায়গা থেকে তারা এই যে শ্রেণী বৈষম্যের কথা বলছে, অনেক কিছু বলবে সবই, এবং সেটা বলছে এই কারণে যে তারা নিজেরাই ভাবছে যে আমি আসলে রাজনীতিতে বৈষম্য শিকার, যে আমি একটা কিছু বলবে। কিন্তু শক্তিশালী মানুষ কখনো অন্যকে দোষ দেয় না। শক্তিশালী মানুষ নিজেকে সংশোধন করে নিজের রাস্তা নিজে খুঁজে বার করে, নিজের পথ নিজে খুঁজে বের করে, এবং তার এই পথ খুঁজে না পেয়ে অন্যদেরকে অন্যের ঘাড়ে কাঁঠাল ভাঙা তো খুবই সোজা। এবং সেই জায়গা থেকে তাহলে এই যে আমাদের এই যে আমরা যে আলোচনাগুলি করলাম, এই যে মানে ভোগবাদী শ্রেণীর কথা বললাম, ভোগ্য পণ্যের প্রতি উপযোগিতার কথা বললাম, তারপরে এই যে আমরা কোটিপতিদের কথা বললাম, সবকিছুই ঠিক আছে, কিন্তু হিসেবটা ঠিক মতো হতে হবে। মানে আমাদের
দুটো জিনিস দেখতে মানে হবে, সংযমী এবং ওই পরিমিত। আমাদের দেখতে হবে যে সম্পদ বাড়ছে কিনা। হ্যাঁ, আমি সম্পদ বাড়াতে পারলে ঠিক আছে, তারপরে দেখতে হবে ওই বাড়তি সম্পদ যারা সম্পদ বাড়াতে বেশি অবদান রাখছে তাদেরকে আর আমরা একটা খুব দিচ্ছি কিনা। গুরুত্বপূর্ণ বিষয়, সেটা সম্পদটা কি আমার ভিতরে ব্যবহার হচ্ছে না বাইরে হ্যাঁ, ব্যবহার হচ্ছে? বাইরে ব্যবহার হচ্ছে। সেটা মানে সম্পদ যেভাবে আসুক, হ্যাঁ। আমার একটু ভিতরে ৭১ ব্যবহার হলে আলটিমেটলি আমরা পাবো। হ্যাঁ, এই যে সেটাই। একটা খালি বলি, ৭ই মার্চের ভাষণের সময় দুটা তর্ক হচ্ছে। একটা হচ্ছে যে বাঙালি মশাকে তাড়িয়ে বা পাকিস্তানি মশাকে তাড়িয়ে বাঙালি মশাকে ক্ষমতায় বসালে লাভ কি হবে? তখন উত্তর হচ্ছে যে পাকিস্তানি মশা রক্ত নিলে ওটা পাকিস্তানে চলে যাবে, আর বাঙালি মশা যদি রক্ত খায়ও একদিন তার পেট চিরে রক্তটা আমি বার করে নিতে আপনাকে পারবো। ধন্যবাদ স্যার আজকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক যারা ছিলেন আজকে আমাদের সঙ্গে এই আলোচনা, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সময় সংলাপ। দেখা হবে আগামী দিন। সবাই সুন্দর থাকুন।